হৃদমায়ার প্রেমকাথা লেখিকা রিক্তা ইসলাম মায়া পর্ব সংখ্যা ৩ কাঠফাটা তপ্ত দুপুরের রোদের অতিষ্ঠ ধরণী প্রহরতাপে যখন সূর্যটা মাথা উপর থাকে তখন মানুষের অবস্থা প্রায় সিদ্ধ আলুর মতন হয়। আমার অবস্থাটাও ঠিক সিদ্ধ আলুর মতন হয়েছে। উহু, আমার একার অবস্থা নয়, বরং অনুষ্ঠানে উপস্থিত প্রায় অধিকাংশ ছাত্রছাত্রীর অবস্থা এই মুহূর্তে সিদ্ধ আলুর মতন। প্রতিটা মানুষই কেমন ঘেমে ঘুমে যা তা অবস্থা। উফ, এই যে আমরা যারা মাঠে চেয়ার পেতে বসে আছি, শুধুমাত্র আমাদের অবস্থাটাই সিদ্ধ আলুর মতন হয়েছে, বাকিরা সবাই ভালোই আছে। স্টেজের বিশেষ অতিথিবৃন্দের জন্য বিশেষ যান্ত্রিক ফ্যানের ব্যবস্থা তোড়জোড়ভাবে করা থাকলেও মাঠে আসনে বসা শিক্ষার্থীবৃন্দের জন্য তেমন একটা যান্ত্রিক ফ্যানের ব্যবস্থা ছিল না। যাও গুটি কয়েকটি ফ্যান রয়েছে, সেগুলো বেশ দূরে দূরে সেট করা, যার ফলে এই যান্ত্রিক ফ্যানের বাতাস যে কোথায় কার গায়ে লাগছে আল্লাহ জানে। আর এদিকে উফ, এই অতিষ্ঠ গরমে এবার সত্যিই মেজাজ খারাপ হচ্ছে আমার। গরমে আমি সব সহ্য করতে পারি, কিন্তু পায়ের জ্বালা পড়া সহ্য হয় না একদমই। বলতে গেলে প্রচণ্ড গরমে আমার বডিতে তেমন সমস্যা হয় না, কিন্তু পায়ে ভীষণ রকমের জ্বালা পড়ার সমস্যা হয়, যা এখনও হচ্ছে। খোলা মাঠের মঞ্চে পিছনের সারিতে প্রথম চেয়ারটাতে বসেছিলাম আমি, আমার সাথে জুইয়ের সাথে আমাদের চট্টগ্রামের একটা নতুন বান্ধবী বসেছিল, নাম শ্রেয়া। তিনজনের হাতেই একটা করে রজনীগন্ধার ঢালার সাথে গোলাপ ফুল বাঁধা তোড়া ছিল। অন্য হাতে ছিল খাতার শক্তপোক্ত উপরের কার্ভার পেজটা, যেটা দিয়ে নিজেদের অনবরত বাতাস করছিলাম গরম থেকে বাঁচার জন্য। আর স্টেজে বসা অতিথিবৃন্দের একের পর এক ভাষণ শুনে শেষ করছি। শরীরে গরম আর পেটে ক্ষুধা থাকতে মানবতার ভাষণে যতটা মনোযোগী হওয়া যায়, আমি ঠিক এই মুহূর্তে ততটাই মনোযোগী ছিলাম সংশ্লিষ্ট ভাষণে, যার জন্য প্রায় ঘাড় এদিক সেদিক ঘুরিয়ে রাস্তা খুঁজছিলাম এখান থেকে উঠে যাওয়ার। আমার চেষ্টা বরাবরই ব্যর্থ হচ্ছিল চারপাশে সিনিয়রের প্রহরদারির জন্য। ব্যর্থতা আর অমনোযোগিতায় ফের চোখ ঘুরালাম স্টেজের দিকে। সারিবদ্ধভাবে সকলেই বসা সেখানে, আমাদের বিশেষ অতিথিবৃন্দরাও রয়েছে সেখানে। প্রিন্সিপাল স্যার, আরাফ খান, নিহাল খান, হৃদ খান, সবাই আছে একের পর এক বসা অবস্থায়। ইতিমধ্যে আমি সবার নামটাও জেনে নিয়েছি শ্রেয়া থেকে। যেহেতু শ্রেয়া চট্টগ্রামের মেয়ে, তাই চট্টগ্রামের মানুষের খবর ওর ভালো জানা। তবে সবচাইতে বেশি যেটা আমার নজর কেড়েছে সেটা হলো হৃদ খানের পরিবার নাকি বংশগত সূত্রে তারা চট্টগ্রামবাসী, আর পারিবারিকভাবে অর্ধেক পরিবার নাকি হৃদ খানের সাথে ঢাকা থাকে, আর বাকি অর্ধেক পরিবার নাকি চট্টগ্রাম শহরে থাকে নিহাল খানের সঙ্গে। তার মানে হৃদ খানের বাবা মা একসঙ্গে থাকেন না। এবার কেন তারা একসঙ্গে থাকেন না সেটা আমি আরও অনেক পরে জেনেছিলাম। আচ্ছা, যাই হোক, এবার মূল কথায় আসি। হৃদ খানের বাপদাদারা বংশগতভাবেই তারা রাজনৈতিক করে, সেই ব্রিটিশ আমল থেকেই রাজনৈতিক খাতায় নাম তাদের। বর্তমানে হৃদ খান এই কলেজের ফাংশনে অ্যাটেন্ড করার মূল উদ্দেশ্য হল ওনার বাপদাদাকে রাজনৈতিক বিষয়ে সমর্থন করা। হৃদ খানের বাবা নিহাল খান বর্তমান চট্টগ্রাম সদরে মন্ত্রী। জাতীয় সংসদ সদস্যের আসনপ্রাপ্ত নেতা হওয়ায় তিনি চট্টগ্রামেই থাকেন বাবা আরাফ খানও বাকি পরিবারদের নিয়ে। হৃদ খান ঢাকা থাকেন মাকে নিয়ে, তবে ওনাকে প্রায়শই নিজের বাবার সঙ্গে দেখা যেত ভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত অবস্থায়। আমাদের কলেজের ফাংশনটা ছিল হৃদ খানের জন্য তেমন একটা উদ্দেশ্য মাত্র, বাবাকে সমর্থন করার। তবে আমার এই বিষয়ে সঠিক ধারণা ছিল না। তবে বলতে হবে, লোকটা হৃদ সত্যি অনেক দারুণ দেখতে। ফিদা হবার মতো সকল দিকই আপাতত ওনার মধ্যে ছিল। এই যে এই মুহূর্তে উনি হৃদ ওনার বাবার পাশে বসে গম্ভীর মুখ নিজের দাদা ভাইয়ের ভাষণ মনোযোগ সহকারে শ্রবণ করছে। এই বিষয়টিও চোখে লাগার মতন ছিল। ওনার গম্ভীর্য, ওনার পার্সোনালিটি সব কিছুই মনোমুগ্ধকর। আর এজন্য আমার আশেপাশে প্রায় অনেক মেয়েই স্টেজের ছবি তোলার বাহানায় শুধু ওনার ছবিই তুলছে ঝুম করে করে। আমি সেটা দেখছি আর মনে মনে কি ভাবছিলাম জানেন? শুনতে হাস্যকর লাগলেও এটাই সত্যি যে সেদিন আমি পিছনের সারিতে বসে বসে শুধু লোকটার কয়টা গার্লফ্রেন্ড থাকতে পারে সেটার হিসাব করছিলাম। আরে ভাই, আপনি বলুন, হিসাব করবই বা না কেন? সুন্দর মানুষ চোখে পড়লে সর্বপ্রথম আমাদের মাথায় এই কথাই আসে যে তার হয়তো কোটিখানেক গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড আছে। তাছাড়া একজন সুদর্শন নেতা বলে কথা, নিশ্চিত তার বস্তা ভরে ভরে গার্লফ্রেন্ডও আছে। নেতারা কি আর ভালো চরিত্রের মানুষ হয় নাকি?
তলে তলে যে কত ঘাটে পানি খায় এরা, তার হিসাব এরা নিজেরাও দিতে পারবে না। হৃদ খানের করা অপমানটার জন্য আমি সেদিন তাকে একদল দুশ্চরিত্র নেতাদের দলে ফেলে মনে মনে বেশ করে শান্তি পেয়েছিলাম। কিন্তু কেন জানতো, আমার এই শান্তিটা মাত্র অল্প সময়ের জন্য স্থায়ী ছিল। হৃদগমক লোকটার সাথে আমার দ্বিতীয়বার দেখা হয়েছিল সুলতানা ম্যামের অফিসে। বিকাল তখন 3টের ঘরে। সম্পূর্ণ অনুষ্ঠান শেষ করে আমি গিয়েছিলাম ম্যামের কাছে আমার ব্যাগ আর আরিফ ভাইয়ার ফোন ফিরিয়ে আনতে, যেটা আমি তখন তাড়াহুড়োয় ভুলে এসেছিলাম ম্যামের কাছে। জুই আমার জন্য কলেজ গেটে অপেক্ষা করছিল শ্রেয়ার সাথে। বাকি স্টুডেন্টরা যার মতো করে বাসায় ফিরে যাচ্ছিল, আমরাও চলে যাব, কিন্তু ব্যাগের জন্য পুনরায় ফিরে আসতে হয়েছে আমাকে সুলতানা ম্যামের কাছে। দরজা বাহিরে দাঁড়িয়ে ম্যামের কাছ থেকে পারমিশন নিয়ে ভিতরে ঢুকতেই হতভম্ব হয়ে যাই আমি। এতক্ষণ যাও একটু সাহস ছিল মনে, এখন পুরোপুরি নার্ভাস আর চুপসে যায় কক্ষে ভিতর হৃদ খানের উপস্থিতি দেখে। প্রচণ্ড হাঁসফাঁস করে চোখ তুলে রুমের উপস্থিত 3টে মানুষকেই দেখে নেয়। হৃদ খান ল্যাপটপের সম্মুখে বসে কিছু একটা দেখছেন, আর ওনার পাশে দাঁড়িয়ে থাকা লোকটা হৃদ খানকে ল্যাপটপের স্ক্রিনে কিছু একটা দেখতে সাহায্য করছে, বুঝিয়ে বুঝিয়ে বলে। আমি বুঝলাম হয়তো তারা জরুরি কোনো প্রজেক্ট নিয়ে আলোচনা করছে। আমি রুমে ঢুকতে প্রথমে চোখাচোখি হয়েছিল হৃদ খানের সঙ্গে, সেজন্য তখনকার অপমানিত চক্ষুলজ্জাটা বেশি লেগেছিল আমার। অতিরিক্ত টেনশন আর নার্ভাসনেসের জন্য ওনার উপর থেকে দৃষ্টি সরিয়ে ম্যামের দিকে তাকালাম। ম্যাম আমার দিকেই তাকিয়ে আছে কপাল কুঁচকে, হাতে কিছু কাগজপত্র নিয়ে। হয়তো তাড়াহুড়োই ম্যাম এই কাগজগুলো গুটাচ্ছে। আমাকে দেখেই ম্যাম বলে উঠল, কি চায়? আমি হাঁসফাঁস করে আর চোখে হৃদ খানের দিকে তাকাতে চাইলাম। দেখলাম উনি এক পলক আমাকে দেখে পুনরায় নিজের কাজে মনোযোগ হয়ে গেছেন ইতিমধ্যে। তার মানে আমার দিকে আপাতত ওনার মনোযোগ নেই। আমি অস্বস্তিতে হাঁসফাঁস করে ইতস্তত গলায় বললাম ম্যামকে, ম্যাম আমার ব্যাগ আর ফোনটা চাই। ও, তোমার ব্যাগ আর ফোন আমি টিচার্স রুমে রেখে এসেছিলাম তখন। তুমি অফিস সহকারী সাজিদকে বলো আমার কথা, সে তোমার ব্যাগপত্র দিয়ে দিবে, যাও। জি ম্যাম। জড়তা মাথা নাড়িয়ে ম্যামকে সম্মতি দিয়ে আর কোনো দিক না তাকিয়ে চলে যেতে চাইলাম, চুপিসারে সোজা ঘুরে বের হতে চাইলে। তখনই শুনলাম হৃদ খানের গম্ভীর গলা, আপনি খেয়েছেন? কিছুটা চমকি পিছন ফিরলাম। হৃদ খান নামক একজন অপরিচিত মানুষ আমার খাওয়া দাওয়ার কথা জিজ্ঞেস করছে, বিষয়টি আমার কাছে বেশ অবাক করা ছিল। তাই পিছন ঘোরার সাথে সাথে হৃদ খানের উদ্দেশ্যে মিহি স্বরে বলে ফেললাম, না স্যার। আমার উত্তরের সাথে সাথে তৎক্ষণাৎ আরও একটি উত্তর আসলো আমার কানে। পাশ থেকে হৃদ খানের কথার উত্তর দিয়ে সুলতানা ম্যাম বলল, না স্যার, খাবো একটু পর। বুঝলাম ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেছি আমি। আপনি খেয়েছেন সমাদরের কথাটা হৃদ খান আমাকে নয় বরং সুলতানা ম্যামকে জিজ্ঞেস করেছিল। আমি মাঝ থেকে ভিন দাওয়াতি মেহমান হয়ে গেলাম তাদের মধ্যে। না বুঝেই অন্যের কথার উত্তর দিয়ে নিজের লজ্জিত হলাম। উফ, কি লজ্জা, কি লজ্জা! আসলে বিভ্রান্তিকর লজ্জাজনক পরিস্থিতি কাকে বলে সেদিন আমি হাড়ে হাড়ে টের পেয়েছিলাম হৃদ খানের সামনে। আজও আমার সেদিনের লজ্জাজনক পরিস্থিতির কথাটা মনে হলে হাত পা ছড়িয়ে কান্না করতে ইচ্ছে করে। উফ, কি লজ্জাটা নাই পেয়েছিলাম আমি! লজ্জায় কারো দিকে তাকাতেও পারছিলাম না, বরং লজ্জিত হয়ে আমি যখন নিজের দৃষ্টি লুকাতে ব্যস্ত, ঠিক তখনই শুনলাম হৃদ খানের পুনরায় গম্ভীর গলার স্বর। তিনি ম্যামকে বললেন, আপাতত আপনার এখানের কাজ শেষ ম্যাডাম, যান আপনি গিয়ে খেয়ে আসুন, বাকিটা আসিফ দেখে নিবে। হৃদ খানের কথায় সুলতানা ম্যাম আপত্তি করে বলতে চাইল, জি স্যার, যাচ্ছি, কিন্তু আপনার। ম্যামকে বলতেই যিনি পুনরায় বলল, আপনি এখন আসতে পারেন ম্যাডাম। ওনার অবাধ্য গলায় আমি চমকে উঠে চোখ তুলে তাকাতেই চোখাচোখি হলো দুজনের। তার মানে এতক্ষণ যাবৎ উনি আমার দিকে তাকিয়েই কথাগুলো ম্যামকে বলছিল। প্রচণ্ড অস্তিত্ব দ্রুততার সঙ্গে নিজের দৃষ্টির নিচে নামিয়ে নিলাম। এতক্ষণ যাবৎ বোকার মতো ওনাদের সামনে দাঁড়িয়ে আছি, বিষয়টি বোধগম্য হতেই আস্তে ধীরে ম্যামের পিছন পিছন আমিও বের হতে চাইলাম। কিন্তু পিছন ঘুরতেই হৃদ খানের ডাক কানে আসলো তৎক্ষণাৎ, এমএ, তোমাকে থাকতে বলছি না আমি, কোথায় যাচ্ছ তুমি? ধমক খেয়ে সাংঘাতিক চমকেছিলাম আমি। লোকটা তো সুবিধা নয়, সাংঘাতিক অসুবিধা মানুষ তিনি। চেনা নেই জানা নেই একটা অপরিচিত মেয়েকে এত বড় ধমক দেবে! আল্লাহ, সকালে প্রিন্সিপাল স্যারের রুমে অপমান করল আর এখন শাসাচ্ছে। কিন্তু কেন? কি দোষ করেছি আমি? নাকি আমরা পূর্ব পরিচিত? কই, আমার তো কিছুই মনে পড়ছে না জীবনে কখনো এই ব্যক্তির সাথে আমার দেখা হয়েছে বলে।
লোকটার ধমকে আরও সিটিয়ে গেলাম আমি। বুকের ভিতর ভয় নামক হৃৎপিণ্ডটা কেমন ধূপধাপ করে সারা শরীরে লাফাদাফি করে জানান দিচ্ছিল সে যে কোনো সময় কাঁপতে কাঁপতে আমাকে অজ্ঞান করে দিবে সেটা। অতিরিক্ত ভয়ে যেমন মানুষের দিশেহারা হয়ে যায়, আমার অবস্থাটাও ঠিক তেমনই ছিল। অতিরিক্ত ভয় কারণে মুখ দিয়ে তেমন কোনো কথা বের হচ্ছিল না, হাত পা ঠান্ডা অনুভব করছিলাম, গলা দিয়ে তেমন কথা বলা জোর পাচ্ছিলাম না নার্ভাসনেসের জন্য। তারপরও নিভে যাওয়া গলায় একটু করে পিছন ঘুরে বলেছিলাম, জি আমাকে তৎক্ষণাৎ শক্ত গলার উত্তর আসলো ওনার, ইয়েস ইউ কাম হিয়ার, এদিকে আসো। ছেড়ে রাখা শাড়ি আঁচলটা একটু চেপে ধরে নত মস্তিষ্কে 2 কদম এগিয়ে ওনার সম্মুখে দাঁড়াতেই উনি বললেন, পিছনে শাড়িতে বসার মতো কি পড়াশোনাতে পিছিয়ে আছেন নাকি আপনি? চমকেছে লোকটার দিকে তাকালাম ভাষা চোখে। শুধু চমকেছি বলে ভুল হবে, ভীষণভাবে হতবাক হয়েছিলাম যে এই তো মানুষের ফিরে কি লোকটা আমাকে লক্ষ্য করেছিল যে আমি কোথায় বসেছিলাম। দেখতে পেয়েছিল আমি পিছনে শাড়িতে বসেছিলাম সেটা? অবশ্যই দেখতে পেয়েছেন। না দেখতে পেলে এই মুহূর্তে কি করে আমাকে খুঁজে দিত আমার পিছনে বসানি? আমার হতবাক চেহারার দিকে তাকিয়ে উনি ফের প্রশ্ন করেন আমাকে, মিস অর মিসেস? ওনার কথা মানে প্রথমে বুঝতে না পেরে অবুঝ গলায় বললাম, ম্যারিড অর আনম্যারিড? জি আনম্যারিড। মানে সিঙ্গেল? ওনার কুচকানো কপালের দিকে তাকিয়ে বুঝলাম আমার কথাটা ওনার মন মতো হয়নি, হয়তো অন্য কোনো উত্তরের প্রত্যাশা করছিল। এমন টাইপ হবে। আমি ওনার দৃষ্টিতে মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে জানাই, আমার কথায় উনি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। পাশের লোকটা রিনি আমার সম্মুখে এসে দাঁড়ালেন টেবিলের সঙ্গে ঠেস দিয়ে। আক্রোশে হ্যালি গলায় বলে, আজকাল বিবাহিত অবিবাহিত মেয়েদের চেনার উপায় নেই, সবাইকে দেখতে কেমন একই রকম লাগে। এজন্য আজকালকার মেয়েগুলো সহজেই মিথ্যা বলে নিজেদের সিঙ্গেল দাবি করতে পারে, তাই না? আচ্ছা যাই হোক সেসব কথা। আপনি নিশ্চয়ই অবিবাহিত সিঙ্গেল নারী হবেন, আর আমাকেও সত্যি বলছেন এটাও আমি বিশ্বাস করি। তবে আমার মিঙ্গেল প্রতারক একজন বিবাহিত মহিলা চাই। আপনি সেই নন, তাই আমার আপনার প্রয়োজন নেই। আপনি আসুন। লোকটার পরপর কথায় হা হয়ে গেলাম আমি। সবগুলো কথাই কেমন মাথার উপর দিয়ে গেল। ছেলেরা অবিবাহিত সিঙ্গেল মেয়ে খোঁজে নিজের জন্য, আর এই লোক বিবাহিত মিঙ্গেল মহিলা খুঁজছে নিজের জন্য পরকিয়া করতে। ছি, কি খারাপ এই লোক। পরকিয়া করার জন্য সে কিনা বিবাহিত মহিলাদের খোঁজ করছে। ছি, এ তো রুচি খারাপ নেতাদের হয়। প্রচন্ড ঘৃণায় গা শিশি করে ওঠে আমার। যা লোকের উপর চোখের দেখায় ভালো লেগেছিল, কিন্তু লোকের রুচি সম্পর্কে জেনে ততটাই গা ঘিনঘিন করে ওঠে অরুচিতে। লোকটা চরিত্র খারাপ এই কথাই প্রথমে আমার মস্তিষ্কে সেদিন ঢুকেছিল রিতখানের বিরুদ্ধে। হওয়ার কথা ছিল। আমার জীবনটা কোনো নাটক বা সিনেমার কাহিনী ছিল না যে নায়িকাদের মতো নাটক করে ভূমিকা করে সবকিছু উড়িয়ে দিব। বরং আমি ওনার কথাগুলো বাস্তব ভিত্তিতে নিয়েছিলাম। হঠাৎ দেখা হওয়া রিতখানের পর কথাগুলো আমার কাছে বেশ অন্যরকম লেগেছিল। বাস্তবে আমাদের সাথে কোনো পুরুষ যদি হঠাৎ দেখায় এমনভাবে কথা বলে, তাহলে আমরা তার সম্পর্কে ঠিক দুটো ধারণা করি। এক, হয়তো সামনের লোকটা পাগল, নয়তো তার ক্যারেক্টারের সমস্যা আছে। আমার ক্ষেত্রে তাই হয়েছিল। রিতখানকে পাগল বলার প্রশ্ন ওঠে না, কারণ রিতখানকে অন্তত ঠান্ডা মাথায় সবকিছু হ্যান্ডেল করতে দেখেছিলাম আমি। তাই দ্বিতীয় কারণে আমার মস্তিষ্কে গেঁথে গিয়েছিল রিতখানকে নিয়ে। আমি যখন রিতখানের ক্যারেক্টার নিয়ে চিন্তাভাবনায় বিভোর ছিলাম, ঠিক তখনই আমার ধ্যান ভাঙে আবার ওনার প্রশ্নে, নাম কি? লোকটার হঠাৎ প্রশ্নে আবার অবাক হয়েছিলাম, কারণ ওনার সামনেই তো সকালে ওনার দাদা ভাইকে আমি আমার নামটা বলেছিলাম। তখন কি আমি শুনতে পাইনি আমার নামটা, নাকি শুনে এখন নাটক করছে আমার সাথে? জি আমার। আপনার কি মনে হয় আমার নাম আপনার কাছে জানতে চাইবো? লোকটা তেরামি কথায় বুঝলাম রিতখান মোটেও সহজ মানুষ নয়। আমার মতো অপরিচিত মানুষের সাথে যদি তার এত তেরামি হয়, তাহলে পরিচিত মানুষের সাথে এই লোক কতটা তেরামি করে আল্লাহ জানে। এত তেরামি করার জন্য এই লোকের একটাও গার্লফ্রেন্ড টিকেছিল কি জানে। তাছাড়া আমার মনে হচ্ছে লোকটা আমার নামটা জেনে তেরামি করে আমার কাছে পুনরায় জিজ্ঞাসা করছে। এজন্য আমি রিতখানকে পরীক্ষা করার জন্য মিথ্যা একটা নাম বলে ফেলি চট করে, ইসরাত জাহান। নামটা বলি ভয় ভয় নিয়ে তাকালাম ওনার দিকে। যদি মিথ্যা নাম বলার অপরাধে আবারও ধমক দেয় আমাকে, সেই হয়। কিন্তু না, লোকটা তেমন কিছুই করলো না, বরং স্বাভাবিক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থাকলো কিছুক্ষণ, যেন উনি কোনো কারণে হতাশ হলেন আমার এই উত্তরে। ওনার হতাশ হওয়া ফেসটা দেখে বুঝলাম উনি সত্যি সত্যি আমার সকালে বলা নামটা উনি শুনেননি। হয়তো কাজের মাঝে ছিল বলে আমার নামটা লক্ষ্য করেনি তখন। এজন্যই হয়তো পুনরায় আমার কাছে নামটা শুনে শিওর হতে চেয়েছিল কোনো কিছু নিয়ে। কিন্তু আমি ওনাকে পরীক্ষা করতে গিয়ে ভুল নাম বলে ফেললাম। এখন সত্যিকারের নামটা বললে নিশ্চয়ই উনি আমাকে মিথ্যাবাদী বলে মনে করবেন। এজন্য চুপ করে গেলাম নিজের নামটা ওনাকে না বলে। নামটা সুন্দর, তবে আমার পছন্দ নয়। আউট। আবার অপমান। লোকটা কি আর কোনো কাজ নেই নাকি যখন তখন আউট আউট বলে অপমান করে আমাকে? আমি কি ইচ্ছা করে এখানে ছিলাম, নাকি বরং উনি তো আমাকে একের পর এক প্রশ্ন করে এখানে আটকাচ্ছেন বারবার। মনে মনে অনেকটা চেতে গেলে মুখে প্রকাশ করলাম না কিছু, বরং নম্রভাবে মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে রুম থেকে বের হতে চাইলে ফের শুনলাম রিতখানের প্রশ্ন সিক্ত গলার স্বর। তিনি আমাকে উদ্দেশ্য করে বলছেন, আচ্ছা ব্রাহ্মণবাড়িয়ার সব মেয়েরাই কি বেয়াদব প্রতারক পালাতক আর ঝগড়াটে হয়, নাকি ভালো মেয়েও পাওয়া যায় ব্রাহ্মণবাড়িয়াতে? ধৈর্য সীমা অতিক্রম করেছিল সেদিন রিতখান। তারপরে জোর গলায় লোকটা কিছু বলতে পারেনি। এমনই লোকটা বারবার ব্রাহ্মণবাড়িয়া সম্পর্কে আজেবাজে কথা বলে আমাদের বদনাম রটাচ্ছে। এখন আমি যদি পাল্টা উত্তর করতাম, তাহলে লোকটা নিশ্চিত আমাকে আঙুল দিয়ে রেখে বলতো, এই তো তুমি ব্রাহ্মণবাড়িয়ার বেয়াদব ঝগড়াটে। শুধু নিজের মাতৃভূমি বদনাম হবে বলে রাগ চেপে হনহন করে বেরিয়ে পড়েছিলাম লোকটার সামনে থেকে, নয়তো লোকটা যা তা বলে আমাকে আরো অপমান করতো সেখানে থাকলে।